এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে আছে উজ্জ্বল চৌধুরী। উজ্জ্বল চৌধুরী আমার বন্ধু। আমরা আড্ডায় নানান রকম বিষয় আলোচনা করে থাকি, আলাপ করে থাকি, অনেক ধরনের বিষয়। তো মনে হলো যে আমাদের আড্ডার কিছু কিছু বিষয় আমরা রেকর্ড করতে পারি এবং সেটা আমার সোশ্যাল মিডিয়ায় যে বন্ধুরা আছে তাদের সাথেও এই জিনিসটা শেয়ার করতে পারি। তো সেই জায়গা থেকেই এই ভিডিও রেকর্ড করা শুরু। উজ্জ্বল চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আপনাকেও স্বাগত। আচ্ছা, তো আমরা তো আসলে আড্ডায় যখন আমরা কথা বলি তখন তো সমাজ, দেশ, জাতি, রাষ্ট্র, ধর্ম, অর্থনীতি, রাজনীতি এমন কোনো টপিক নেই যে আমাদের কাছে বাদ যায়। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তা আমার কাছে মনে হলো যে সাম্প্রতিক সময়ে আমরা আমাদের দেশে অনেক ধরনের ঘটনা ঘটছে এবং সে বিষয়গুলো নিয়ে এখন আমরা বোধহয় কথা বলতে পারি। যেটা দিয়ে শুরু করি সেটা হচ্ছে, আমাদের তো একটা গণ অভ্যুত্থান হয়েছে এখানে এবং গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিস্ট স্বৈরাচার শাসক মানে পালিয়ে গেছে। গণ অভ্যুত্থানকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করেন? আচ্ছা, গণ অভ্যুত্থানকে আমি সংজ্ঞায়িত করি আসলে এইভাবে যে এটা একটা ডিসেন্ট্রালাইজড মুভমেন্ট বলে আমার কাছে মনে হয়। মানে বিকেন্দ্রীকরণ থাকে এটার মধ্যে, কোনো একক নেতা, একক নেতৃত্ব এটার আন্ডারে গণ অভ্যুত্থান হয় বলে আমার কাছে মনে হয় না। এইটার একটা প্রমাণ এবার দেখতে পারলাম কিভাবে আসলে গণ অভ্যুত্থান হয়। ধরেন আমরা তো হচ্ছে 90s কিডস, আমাদের 90-এর দিকে খুবই কম বয়স ছিল। তো 90-এর দিকে যে গণ অভ্যুত্থান হয়েছিল ওইটা আসলে আমাদের ওই রকমভাবে মনে নাই, আমাদের বয়স তখন খুব কম। কিন্তু এইবার একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হইলো, আমরা সব কিছু চোখের সামনে দেখলাম, মোটামুটি বোঝার চেষ্টা করলাম, অনেক কিছু দেখার সুযোগ হয়েছে, বোঝার সুযোগ হয়েছে। সেই জানা বোঝা যতটুকু সম্ভব হয়েছে এইটার আলোকে বলতে পারি যেটা এটা একটা ডিসেন্ট্রালাইজড ভাবে, মানে গণ অভ্যুত্থানের যে চরিত্র থাকে ডিসেন্ট্রালাইজড, সেই ক্যারেক্টারটা এখানে এটার মধ্যে ছিল। আচ্ছা আচ্ছা। এখন আর এই গণ অভ্যুত্থান পরবর্তী একটা আলাপ খুব উঠে এসেছে, হ্যাঁ, এবং খুব শোনা যাচ্ছে। আলাপটা হচ্ছে যে ফ্যাসিস্ট স্বৈরাচার বা হাসিনা যখন পালিয়ে গেছে, তো এই পালিয়ে যাওয়ার মানে মধ্য দিয়ে আমাদের দেশে বিভিন্ন মহলে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে একটা আলাপ উঠেছে যে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ। তো মূলত যখন কোনো গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে কোনো গভর্নমেন্ট বা কেউ যখন পালিয়ে যায়, পদত্যাগ হয়, ওই রাজনৈতিক দল বা ওই সমস্ত ওই গভর্নমেন্ট তো ইনভ্যালিড হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, তো এই যে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ প্রসঙ্গে আমাদের সমাজে খুব তর্ক বিতর্ক হচ্ছে। আওয়ামী লীগের নিষিদ্ধকরণ প্রসঙ্গটাকে আপনি কি দৃষ্টিতে দেখছেন? আচ্ছা, এই এই পার্টিকুলার যে টপিকটা আছে এই টপিকে আমার ইদানিং আমার বন্ধু বান্ধবের সাথে অনেক তর্ক হচ্ছে, আমার নিজেরই। এবং অনেক বেশি আমরা আড্ডার মাঝখানে এই কথাগুলো বেশি আসতেছে যে আসলে আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা ঠিক নাকি ঠিক না, নাকি মানে আসলে আমাদের কি হইলে আমাদের জন্য ভালো হয় বা কোনটা উচিত কোনটা অনুচিত, এরকম নানান কথা আসতেছে। এখন দেখেন, এই ব্যাপারটাকে আমি একটু ইলাবোরেট যদি করি তাহলে আমার মনে হয় যে আমার পক্ষে একটা পরিষ্কার বক্তব্য সামনে রাখা হয়তো বা নিশ্চয় নিশ্চয় একটু আমরা শুনি। সহজ হবে আর কি। আচ্ছা, ব্যাপার হচ্ছে দেখেন, আমাদের এই দেশে অথবা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ভারতীয় উপমহাদেশে একটা সাউথ এশিয়া, হ্যাঁ সাউথ এশিয়ায় একটা টেন্ডেন্সি আছে রাজনীতির ক্ষেত্রে, সেটা হচ্ছে জনগণ যেটা চায় সেই জিনিসটাকেই জনগণের সামনে এইরকমভাবে হুটহাট করে তাদের মনের তৃপ্তির উদ্দেশ্যে এইভাবে জিনিসগুলো কাজগুলো করা হয় যেন পাবলিকের মধ্যে একটা সন্তুষ্টি যেন চলে আসে খুব তাড়াতাড়ি। এরকম একটা টেন্ডেন্সি আছে আমাদের এখানকার পলিটিশিয়ান যারা, রাজনীতিবিদ যারা, বা যারা আমলা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে যারা আছে, সবার মধ্যে। ইভেন আপনি যদি খেয়াল করেন, আপনি দেখবেন যে কোনো একটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে কোনো অফিসে যদি একটা কানাঘুষা শুরু হয় বা যদি কোনো কথা চালাচালি শুরু হয়, কর্মচারী যারা আছে তাদের মধ্যে উপরের মহলের একটা ইয়া থাকে যে জনতুষ্টি করতে হবে। তাতে যেটা হবে সেটা হচ্ছে এখানে কোনো বিদ্রোহের ইয়া হবে না, সম্ভাবনা তৈরি হবে না।
আচ্ছা, এই জিনিসটা সবসময় যে ভালো ফল নিয়ে আসে এটা আমার কাছে মনে হয় না। এখন ধরেন যদি আমরা সবাই যদি মনে করি এরকম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এটা আমাদের আসলে ভাইবা দেখতে হবে আগে যে এটা কি আসলে আমাদের জন্য ঠিক হবে না বেঠিক হবে। যেমন আমার কিছু বন্ধু আছে এদের খুব একটা কট্টর যুক্তি হচ্ছে এইটা যে আমাদের দেশের কালচার এরকম না যে আওয়ামী লীগ বিএনপি কোনো একটা দল, এরকম কোনো একটা দল বা জামাতে ইসলাম বা যে কাউকে এরকম নিষিদ্ধ করলে তাতে আসলে কাজ হবে। আমাদের পলিটিক্যাল কালচার অথবা আমাদের দেশের যে সংস্কৃতি, আমাদের দেশের লোকজন যেভাবে রাজনীতি বোঝে, যেভাবে চর্চা করে, এভাবে আসলে কোনো কাজ হবে না। কারণ আমার পয়েন্ট এইটা না। আমার কালকেই আমার দুইটা বন্ধুর সাথে আড্ডা হচ্ছিল এবং সেখানে এই বিষয় নিয়ে আমি যেটা বলছিলাম আপনার এখানেও আমি সেটাই বলি, তাহলে একটু আমার পক্ষে হয়তো বা একটু জিনিসটা একটু সহজ হয়, পরিষ্কার করা সহজ হয়। সেটা হচ্ছে এরকম, আমি কালকে যেটা বলছিলাম আমার দুই বন্ধুকে সেটা হচ্ছে এইটা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ, মানে কেউ বলতেছে যে আওয়ামী লীগ 3টা নির্বাচন তো ফেয়ার করে নাই আওয়ামী লীগ, সুতরাং 3টা নির্বাচনের জন্য তাদেরকে বহিষ্কার করা হোক বা তাদেরকে ব্যান করা হোক, 3টা ইলেকশন তাদেরকে পার্টিসিপেট করতে না দেওয়া হোক। আবার কেউ বলতেছে যে না, আওয়ামী লীগকে বিচার করা হোক, তারপরে আওয়ামী লীগকে ইলেকশনে অংশগ্রহণ করতে দেওয়া, মানে আওয়ামী লীগের মধ্যে একটা শুদ্ধ অভিযান চালাইতে, শুদ্ধ অভিযান চালায় তারপরে এটা ইয়া করতে। এখন আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে আমাদের দেখতে হবে জিনিসটা হচ্ছে আইনের লেন্স দিয়ে, এবং আমাদেরকে এখানে অবশ্যই যেটা ইনশিওর করতে হবে সেটা হচ্ছে যে আমরা একটা ন্যায় বিচারের দৃষ্টান্ত যেন স্থাপন করতে পারি। আমাদেরকে দেখতে হবে আইনের লেন্স, কোন আইনের লেন্স দিয়ে, সেটা হচ্ছে যে আমাদের দেখতে হবে যে মানবাধিকার এখানে লঙ্ঘন হয়েছে কিনা, এখানে গণহত্যা হয়েছে কিনা, এটা আমাদেরকে আন্তর্জাতিক আইনের লেন্স দিয়ে, আন্তর্জাতিক আইনের স্কেল দিয়ে মেপে ভালো করে বুঝে আমাদের উদ্দেশ্য হইতে হবে এখানে প্রতিশোধ নেওয়া না, আওয়ামী লীগের উপরে প্রতিশোধ নেওয়া না। এটা আমাদের উদ্দেশ্য হওয়া উচিত বলে আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় সেটা হচ্ছে এখানে ন্যায় বিচার একটা স্ট্যাবলিশ করতে হবে। যদি আমরা ন্যায় বিচার স্ট্যাবলিশ করতে পারি তাহলেই একমাত্র আমাদের পক্ষে সম্ভব যে ভবিষ্যতে যেন এই ধরনের কোনো রকম ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, সেইটা একমাত্র আমরা তখনই একটা ইনশিওর করার চিন্তা হয়তো বা করতে পারবো। কিন্তু আমাদের এখানে যদি এরকম হয় যে এখন আমরা প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এটা ভালো ফল আনবে বলে আমার কাছে মনে হয় না। আমি আপনাকে আর একটু বিস্তারিত বলি, সেটা হচ্ছে যে ধরেন এই মুহূর্তে আওয়ামী লীগ তো নিষিদ্ধ না, নিষিদ্ধ দল না, কিন্তু তাদের রাজনীতি কি বন্ধ আছে? না, তাদের রাজনীতি বন্ধ নেই, তাদের রাজনীতি বন্ধ নাই। এখন কথা হচ্ছে দেখেন সমস্যাটা কোথায়, আমাদের মানে ইনিশিয়াল স্টেপ আমাদের যেটা, আওয়ামী লীগকেও তো আমরা কেউ নিষিদ্ধ করলাম না, বা এখনকার যে সরকার আছে যারা তারা তো করলো না, গভর্নমেন্ট যারা আছে তারা তো করলো না। এর ফলটা কি দাঁড়াইলো? এর ফলটা দাঁড়াইলো হচ্ছে এটা, তাদের যে হিউজ পরিমাণ ইন্টারন্যাশনাল কন্ট্যাক্ট আছে, আন্তর্জাতিক যোগাযোগ, তাদের লিঙ্ক, লিয়াজু ইত্যাদি আছে না দেশে, এবং তাদের যে পরিমাণ টাকা পাচার করার মতো রেকর্ড আছে অলরেডি, সেগুলো তারা মিস ইউজ করার একটা খুব সুন্দর সুযোগ পাচ্ছে, ওপেন সবার সামনে সুযোগ পাচ্ছে। কিন্তু যদি তাদেরকে নিষিদ্ধ করা যেত তাহলে কি হইতো? তাহলে হ্যাঁ, আপনি বলতে পারেন যে তাদের রাজনীতি কি তাহলে বন্ধ হইতো? অবশ্যই হইতো না, কিন্তু তাদের উপরে একটা আলাদা বাড়তি চাপ তৈরি হইতো। এই চাপের ফলে যেটা হইতো সেটা হচ্ছে আমাদের এখানে এখন যেরকম বিশৃঙ্খল সিচুয়েশন তৈরি হচ্ছে সেগুলা হয়তোবা একটু কম হারে, একটু কম মাত্রায় আমরা হয়তোবা এই সমস্যাগুলো পড়তাম। তো আমি জিনিসগুলোকে দেখি হচ্ছে এইভাবে, মানে আমাদের দেখতে হবে যে কোন প্রবলেমের কি সলিউশন। আমাদের এখানে প্রতিশোধ, আমরা সবাই কোনটা চাই, প্রচন্ড জনপ্রিয় যা চাওয়া পাওয়া, আমরা ওই দিকে জিনিসগুলো না চিন্তা করে আমাদের দেখতে হবে যে আমাদের এখন সমস্যা কোনটা এবং এটার সমাধান কি। আমার মনে হয় এইভাবে জিনিসটাকে দেখা যেতে পারে। তার মানে আমরা বলা যেতে পারে যে আওয়ামী লীগকে একটা বিচারাধীন রেখে বা তাদেরকে একটা রেস্ট্রিকশনের মধ্যে আপাতত রেখে সরকার তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারত বা এরকম কিছু মনে করছে। হ্যাঁ, আমি মনে করি যেটা সেটা হচ্ছে যে আওয়ামী লীগের উপরে স্ট্রিক্ট ভাবে পদক্ষেপ নেওয়া উচিত। আচ্ছা, আমি মনে করি আরেকটা বিষয় না আমাকে ভাবায়, অবশ্যই, মানে আমার ইন্টারেস্ট, মানে আমার একটা জিজ্ঞাসা থাকে, তো এইটা আমি ভাবি, সেটা আমি ঠিক আপনার কাছে প্রশ্ন না, মানে শেয়ার করছি, আপনি আপনার ভাবনা থেকে বলবেন। সেটা হচ্ছে যে বিগত সময়ে আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রেতে থাকার কারণে সরকার পরিচালনা করার দায়িত্বে থাকার সময় বিএনপি বা জামাত সহ অন্যান্য বিরোধী দলমতকে ব্যাপক রকমভাবে কঠোর হস্তে দমন করেছে। হ্যাঁ,
তো পরবর্তীতে দেখা গেল যে কোথায় যেন এখন এই আওয়ামী লীগের নিষিদ্ধ প্রসঙ্গ আসতে পারেই বিএনপি বা জামাত তাদের মধ্যে কোথায় যেন একটা সফটনেস দেখা যাচ্ছে। কিন্তু তাদের তৃণমূলের যারা নেতাকর্মী ছিল তারা তো এই সময়টায় যান প্রাণ সম্পদ নানান কিছু দিয়ে মানে ব্যাপক মূল্য দিয়েছে। হ্যাঁ, তো এই যে বিএনপির তরফ থেকে বা জামাতের তরফ থেকে যখন তারা মনে করছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে আমরা না বা সমর্থন করি না এই জিনিসটা, তখন কি তাদের তৃণমূল পর্যায়ের নেতাদের সাথে এইটা কেন্দ্রীয় নেতাদের একরকম বিট্রে করা হয়ে যায় না? কিরকম এই বিষয়টা, মানে আপনি মানে প্রশ্ন না ঠিক, মানে আপনার দৃষ্টিতে কিরকম মনে হয়? আমার কাছে দেখেন ব্যাপার হচ্ছে যে আমি অবশ্যই মানে পেশাদার রাজনৈতিক ব্যক্তি না, আমার রাজনীতি আমার পেশা না। আমি হয়তো বা সচেতন নাগরিক হিসেবে দেশের আমি একটু জানা বোঝার চেষ্টা করি, আমার দৌড় এই পর্যন্ত। এখন আমি আপনাকে এই প্রশ্নের বা এই যে মতামত, এই বিষয়ের উপরে যে মতামতটা আপনি দিতে বলতেছেন, আমি এটাকে একটু ডেসক্রাইব করি একটু অন্যভাবে। আমি এই জায়গাতেই আছি কিন্তু একটু অন্যভাবে বলি। সেটা হচ্ছে আমি ফেসবুকে একটা খুব লম্বা একজনের একটা স্ট্যাটাস পড়তেছিলাম, নামটা বললাম না, কিন্তু খুব লম্বা একটা স্ট্যাটাস পড়তেছিলাম এবং এটা আমি দেখলাম যে গতকাল পর্যন্ত সেই স্ট্যাটাসটা মোটামুটি 4-5 হাজারের মতো রিঅ্যাক্ট পাইছে এবং মোটামুটি 100খানেকের মতো শেয়ার হয়েছে। মানে একটা অডিয়েন্স এটা দেখছে। সেই যে স্ট্যাটাসের মূল যে বক্তব্য, খুব অল্প কথায় বলি, সেটা হচ্ছে যে মূল বক্তব্য ছিল এরকম যে আওয়ামী লীগের ডিএনএতে হচ্ছে ফ্যাসিজম আছে। এটা শেখ মুজিবের আমলে শেখ মুজিবের মধ্যে দেখা গেছে এবং তার মেয়ে শেখ হাসিনা তার মধ্যেও দেখা গেছে বারবার। কিন্তু বিএনপি খুব ইন্টারেস্টিং একটা রোল প্লে করছে ফর দ্য সেক অফ ডেমোক্রেসি, বাংলাদেশের গণতন্ত্র রক্ষার স্বার্থে তারা খুব একটা গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করছে। আওয়ামী লীগকে বারবার তারা সুযোগ দিচ্ছে রাজনীতিতে আসার। এর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশের গণতন্ত্র রক্ষা পাইছে। এটা হচ্ছে ওনার বক্তব্য। এখন ব্যাপার হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এই বক্তব্যের মানে আসলে উনি কি বুঝাইতে চাচ্ছে, ব্যাপারটা হচ্ছে সেটা যে 75-এর পরে তো আওয়ামী লীগের একটা দুঃসময় শুরু হলো, রাজনীতিতে দুঃসময় শুরু হলো। আচ্ছা, তারপরে মেজর জিয়াউর রহমান এসে যেটা করলেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ভ্যালিড করলো, নিয়ে আসলো, ফেরত আনলেন রাজনীতি করার জন্য। এইটা কেন করলেন উনি? এটা করলেন হচ্ছে এই কারণে যেন বাংলাদেশে গণতন্ত্র কায়েম থাকে অথবা গণতান্ত্রিক একটা পদ্ধতি যেন চালু থাকে এবারে। না হলে অ্যাকর্ডিং টু পোস্টদাতা ওনার লেখার মতে অনুসারে বাংলাদেশ হয় চলে যাইতো হচ্ছে গিয়ে কট্টর কমিউনিজমের ধারাতে, সমাজতান্ত্রিক ধারাতে লাইক নর্থ কোরিয়া, অথবা চলে যাইতো কট্টর ইসলামী ধারাতে লাইক আফগানিস্তান। এটা হচ্ছে লেখক মনে করতেছেন আর কি, পোস্ট যিনি দিচ্ছেন। এর মানে দাঁড়াচ্ছে এটা যে ডেমোক্রেসির জন্য আওয়ামী লীগ যে ক্ষমতার অপব্যবহার করে যে বা যাই করে, যে কারণেই তাদের দলের পতন হোক না কেন, রাজনীতি থেকে তারা আউট হয়ে যাক, সেইটা মোটামুটি ভাবে ওমিট করে না দেখে এড়াই গিয়ে আমি ডেমোক্রেসি গণতন্ত্র রক্ষার স্বার্থে আমার দেশে আমি সেই দলটারে আবার আনলাম। দেখেন মানে এখানে কি হয়েছে ব্যাপারটা। তখন আমি ওইখানে একটা মন্তব্য লিখছি, আমি সেই মন্তব্যটা আপনার এখানে বলি। সেটা হচ্ছে তাহলে কি লেখক কি তাহলে মনের অজান্তে 72 সাল থেকে শুরু করে 2024 পর্যন্ত এর মাঝখানে আওয়ামী লীগের রাজনীতিক যে সরকারে থাকাকালীন সময় আওয়ামী লীগের দ্বারা যত মানুষ হত্যা করা হয়েছে সেটার কি কিছুটা দায়ভার বিএনপির উপরে মনের অজান্তে চাপাই দিচ্ছেন না? মানে আমার কথা হচ্ছে যে দেখেন, যদি আমরা ডেমোক্রেসির গণতন্ত্রের সংজ্ঞা যদি আমরা ধরি এরকম যে এখানে শুধু দুইটাই রাজনৈতিক দল থাকবে, যেটা বাংলাদেশের ক্ষেত্রে বাস্তবতা, বাংলাদেশের ক্ষেত্রে যেটা বাস্তবতা, এটাই যদি আমরা ডেমোক্রেসি বলি যে দুইটাই দল থাকবে, এর বাইরে আসলে আর অন্য যে দলগুলো আছে সেগুলো থাকবে আশেপাশে, মেইন স্ট্রিমে তারা কেউ আসতে পারবে না। এবং এই দুইটা দলও কিন্তু সেটাই চাচ্ছে। আপনি দেখেন 2024-এ কি হইল, সেটা হচ্ছে যে এইবারও কিন্তু মির্জা ফখরুল একই মানে নিলেন, একই কথা কিন্তু বললেন যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, তাহলে এই যে আওয়ামী লীগের আপনারা বারবার যে রাজনীতিতে ফেরত আনার করতেছেন, এর খেসারতটা তো দিচ্ছি আমরা সবাই, ইনক্লুডিং আপনারা সহ, যারা বলতেছেন যে আমরা নিষিদ্ধকরণ চাই না। ভালো কথা, নিষিদ্ধকরণ আপনারা চান না, আপনারা ডেমোক্রেসি চান, আমার কোনো সমস্যা নেই এতে, এবং এটা আমার কাছে খুব খারাপও মনে হয় না। কিন্তু আমার কথা হচ্ছে, তাহলে আপনাদের কর্মকাণ্ড বা এই যে সিদ্ধান্ত আপনারা নিচ্ছেন, পলিটিক্যাল ডিসিশনটা যে নিচ্ছেন,
এর ফলে আমাদেরকে কেন এত খেসারত দিতে হচ্ছে? আপনাদের তো খেসারত দিতে হচ্ছে, আপনাদের খেসারত দিতে হচ্ছে না? যারা বিএনপি করে ওনাদের খেসারত দিতে হয় নাই? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে তারপরে যদি তারা এটা বলে, হুম। তাহলে এখন যারা খেসারত দিছে, যেমন একটা কথা চাউর আছে বা যেটা পড়ছি অনেক জায়গায়, সেটা হচ্ছে বিএনপির নাকি প্রথম 3,500 নেতাকর্মীর নাকি কোনো ইয়া নাই, মানে খোঁজ নাই। হুম, তাদেরকে হয় মেরে ফেলা হয়েছে, নাহলে গুম করা হয়েছে, নাহলে মানে তাদের লাইফ ডিস্ট্রয় হয়ে গেছে। হুম। তো আমার প্রশ্ন হচ্ছে, এই 3,500 লোকের কে আপনি তাহলে কি জবাব দিবেন? এই 3,500 লোককে আপনি কি বুঝাবেন তাহলে, যে ফর দ্য সেক অফ ডেমোক্রেসি তোমাদের লাইফ ডিস্ট্রয় হয়েছে, ঠিক আছে, কিন্তু যে পলিটিক্যাল পার্টির কারণে তোমাদের লাইফ ডিস্ট্রয় হয়েছে, সেই পলিটিক্যাল পার্টিটা আবার আমরাই বলতেছি যে না, তাদের রাজনীতি করা ঠিক আছে, ওকে ফাইন। আসলে এটা আমাদের কাছে ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে যে রাজনীতি পলিটিশিয়ান যারা বড় রাজনীতিবিদ, এইটা তাদের জবাবদিহি করতে হবে তাদের পলিটিক্যাল পার্টির যে যারা কর্মী আছে তাদের কাছে আরো জবাবদিহি করার দায়িত্বটা তাদের বেশি। এই দায়িত্বটা তাদের নিজ থেকে নেওয়া উচিত বলে আমি মনে করি। আমাদের সবার কাছে তো অবশ্যই তাদের একটা জবাবদিহিতা থাকা উচিত, কিন্তু যারা তাদের হয়ে তাদের ক্ষমতায় যাওয়ার জন্য যারা নিজেদের জীবনের মূল্যবান সময় ব্যয় করে, নাওয়া খাওয়া পড়াশোনা সব বাদ দিয়ে দেয়, কেরিয়ার নাই, ভবিষ্যৎ কি হবে তারা জানে না, তাদের কাছে আরো তাদের জবাবদিহি করাটা বেশি দায়িত্বের মধ্যে পড়ে না? নিশ্চয়ই। তাহলে এখন আমার কথা হচ্ছে এটা, তাহলে তারা তাদের কর্মীদের কাছে জবাবদিহি করেন, আমাদের কাছে নয় পরেই করলেন। এটা হচ্ছে আমার মত আর কি। আচ্ছা, আমরা শেষ একটা প্রশ্নে চলে যাব। প্রশ্ন বলবো কি, আসলে প্রশ্ন বলা ঠিক হচ্ছে না, এটা আমরা আলোচনা করছি, কথা বলছি, এটা একটা আড্ডাই। হ্যাঁ, মানে ক্যাজুয়াল। হ্যাঁ, এটা একটা ক্যাজুয়াল আড্ডা, আমরা রেকর্ড করছি, আপনাদের সাথে হয়তো বা শেয়ার করবো। সেই জন্য শেখ হাসিনার এই যে ফ্যাসিস্ট হয়ে উঠলেন এবং এই ফ্যাসিস্টের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন সংগ্রাম করলো এবং চরম একটা কি বলা যায় যে রক্তাক্ত সংগ্রামের মধ্যে দিয়ে, অধ্যায়ের মধ্যে দিয়ে শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতার কেন্দ্র থেকে কুইট করলেন এবং উনি প্রাথমিকভাবে দিল্লিতে আশ্রয় নিলেন এবং অদ্যাবধি দিল্লি আশ্রয় নিয়েছে এবং দিল্লি তাকে শুধু আশ্রয় দিচ্ছে না, দিল্লি তাকে এম্পাওয়ার করার চেষ্টা করছে। এবং সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে ভারত বাংলাদেশের সম্পর্ক ক্রমতর শীতলতার দিকে যাচ্ছে। পৃথিবীর ইতিহাসে সাধারণত দেখা যায় না যে ফ্যাসিস্টের পক্ষে পরাজিত ফ্যাসিস্ট, পতিত ফ্যাসিস্টকে কেউ এম্পাওয়ার করে, তার শ্রম, মেধা, অর্থ ইনভেস্ট করে, এরকমটা পৃথিবীর ইতিহাসে দেখা যায় না। তো দিল্লি এই যে শেখ হাসিনাকে টেনে নিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ যে সংকট ছিল, এখন দেখা যাচ্ছে যে এই সংকটটা ভারতের পশ্চিমবাংলা রাজ্য অবধি ছড়িয়ে পড়েছে। সেখানকার গণমাধ্যম, রাজনৈতিক দল, তারা পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে, তারা পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করছে। তার মানে কি, যে দিল্লি বাংলাদেশের যে সংকট দীর্ঘদিন বাংলাদেশ মোকাবেলা করছিল, বাংলাদেশের সেই সংকটকে কি দিল্লি ফাইনালি সে তার নিজের দিকে টেনে নিয়ে গেল? বাংলাদেশের সমস্যাকে কি সে নিজের ভেতরে নিয়ে নিল, নিজের দেশে নিয়ে নিল? কি মনে হয় এই বিষয়টা? আচ্ছা, বিষয়টা খুব কমপ্লেক্স, মানে আমার কাছে বিষয়টা খুব কমপ্লেক্স মনে হয় এবং এটা অনেক বেশি আমাদের এখন যে কারেন্ট সিচুয়েশন আমাদের দেশের, এখন এইখানে এই সিচুয়েশনে বসে আসলে একটা নিউট্রাল কথাও যদি আমি বলি, সেটা হয়তো বা সবাই গ্রহণ করতে পারবে না। কিন্তু আমার রিকোয়েস্ট হচ্ছে সবার প্রতি, যারা আপনারা আছেন বা যারা দেখতেছেন বা আপনাদের সবার প্রতি আমার একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে দেখেন, চাণক্যের একটা উক্তি আছে এরকম, যদি আমি ভুল না করি, সেটা হচ্ছে যে কঠিন সময়ে বুদ্ধি হচ্ছে পথ দেখায়। আমাদের এখন একটা কঠিন সময়, এটা এই বিষয়ে আমার মনে হয় না কারো দ্বিমত আছে। আমাদের এখন একটা কঠিন সময়। এখন কথা হচ্ছে দেখেন, এই সময় আমাদের যুক্তি দিয়ে চিন্তা করাটা আমাদের সবার জন্য ভালো বলে আমার কাছে মনে হয়। এখন দেখেন, আমি একজন সাধারণ জনগণ অথবা আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা আসলে কিভাবে চিন্তা করি? আমরা চিন্তা করি এইভাবে যে আমার একটা সমস্যা হয়েছে, এটার এক নিমিষে একটা চুরিতে যেন সমাধান হয়, এরকমটা ভাবি। এরকমটা আমরা এবং এটা দোষের কিছু না, এটাই আমাদের পক্ষে, এটাই স্বাভাবিক। আমরা তো সাধারণ জনগণ, আমরা ভাবি হচ্ছে খুব অল্প পরিসরে, আমাদের বুদ্ধি কম, আমাদের পড়াশোনা কম, আমাদের সেই কারণে আমাদের মধ্যে যুক্তিবোধ কম, সেই কারণে আবেগ বেশি। আমরা তো এইভাবে চিন্তা করতে পারি, সেই অধিকার আমাদের আছে, আমরা তো সাধারণ জনগণ। কিন্তু ধরেন যে কোনো দেশের, পৃথিবীর যে কোনো দেশের কঠিন সিদ্ধান্ত নেওয়ার
অপেক্ষাকৃত পরিপক্ক সিদ্ধান্ত নেওয়ার, অপেক্ষাকৃত সবার জন্য ভালো হবে, যে সিদ্ধান্ত নিলে সবার জন্য ভালো হয়, সেই সিদ্ধান্ত নেওয়ার প্রথম দায় আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মত, সেটা হচ্ছে পলিটিশিয়ানরা, রাজনীতিবিদরা। তারা সিদ্ধান্ত নেবেন যে কোন সিদ্ধান্ত আমরা যদি গ্রহণ করি সেটা হয়তো বা জনসাধারণের অপছন্দ হচ্ছে, যৌক্তিক মনে হচ্ছে না, কিন্তু সুদূর প্রসারে চিন্তা করলে এই সিদ্ধান্তটাই ভালো ফল দিবে। রাজনীতিবিদদের দায়িত্ব হচ্ছে সেইটার জন্য সবাইকে কনভিন্স করা। এবং কোন রাজনীতিবিদ, যারা সরকারে আছেন তাদের যেরকম দেয়, যারা বিরোধী পক্ষে আছেন তাদেরও সেরকম দেয়। আমি আপনাকে একটা উদাহরণ দিই, আমি যেটা বললাম এটার একটা উদাহরণ দিলে হয়তো আমার বক্তব্যটা আরেকটু পরিষ্কার হবে। রাশিয়া থেকে কোভিডের ওই সময়ে, কোভিডের যে সময় লকডাউন ওই সময় চলতেছিল, রাশিয়া থেকে ইন্ডিয়া সস্তায় অনেক তেল কিনলো। আমেরিকার সাথে তার এটা নিয়ে একটা কনফ্লিক্ট তৈরি হলো। আমেরিকা বললো যে তুমি তো মানে এই যে কাজটা করতেছো, রাশিয়াকে তুমি অনেক বেশি ব্যবসা করতেছো রাশিয়ার সাথে, তো এটা ব্যাপারটা কেমন হচ্ছে। তো রাহুল গান্ধীকে সাংবাদিক প্রশ্ন করলো, আপনি কি মোদির এই কাজটাকে সমর্থন করেন, বা ক্ষমতায় থাকলে আপনি কি করতেন? রাহুল গান্ধী বললো, হ্যাঁ, আমি মোদির এই কাজটা আমি সমর্থন করি, যে রাশিয়া থেকে আমরা সস্তায় তেল কিনলাম, এবং আমি ক্ষমতায় থাকলে একই কাজ করতাম। এই উদাহরণ থেকে আমি বুঝাতে চাইলাম যেটা, দেখেন তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর লেভেলটা দেখেন। তারা কিন্তু বিরোধী রাজনীতি করে, একজন আরেকজনের বিরোধী রাজনৈতিক ময়দানে, কিন্তু দেশের স্বার্থ যখন আসে তখন কিন্তু তারা একমত। ঠিক আছে, আমার সাথে কালকেই আমার বন্ধুদের সাথে আলাপ হচ্ছিল, সেখানেও একই কথা একজন বলল যে মোদি যে হাসিনারে জায়গা দিচ্ছে, আগে তো কংগ্রেসের সাথে সে আলাপ করছে, বিজেপি আগে কংগ্রেসের সাথে আলাপ করছে, ইন্টারনালি মিটিং করার পরে তারা এই সিদ্ধান্ত নিচ্ছে, এরা কিন্তু একা সিদ্ধান্ত নেয় না। এটা আমার বন্ধু বলছে, সঠিক বেঠিক জানি না, বাট এটা তার কাছ থেকে আমি শুনলাম, জানতে পারলাম। এখন কথা হচ্ছে, দেখেন যে তাদের একটা পলিটিক্যাল সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে তাদের তরফ থেকে চিন্তা করলে, সেটার বিপরীতে আমরা যদি চিন্তা করি তাহলে আমাদের একটা পলিটিক্যাল সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদের আছে তো। আচ্ছা, সেটা হইতে পারে, সেটা পৃথিবীর কারো পছন্দ হোক বা না হোক, সেটা অন্য বিষয়। দেখতে হবে সেটা হচ্ছে যে আমাদের তাতে লাভ হচ্ছে না লস হচ্ছে, আমাদের নিজেদের, আমাদের ভবিষ্যতে লাভ হচ্ছে না লস হচ্ছে। যেমন আজকে ফেসবুকে দেখলাম একজন এখানে ইদানিং খুব জনপ্রিয় একজন নেতা মানে হয়ে উঠতেছেন, আমার কাছে যেটা মনে হচ্ছে, সেটা হচ্ছে, ওনার নাম না বলি, উনি একজন বলতেছে স্টেজে দাঁড়ায় যে আমরা তো ভারতের সাথে বন্ধুত্বতা চাই। উনি এসে পিছন থেকে বলতেছে যে ভাই, আপনি এই ধরনের বক্তব্য দিয়েন না, ভারতের সাথে আমরা বন্ধুত্ব চাই না। এখন কথা হচ্ছে যে দেখেন, আমাদের এখন খুব কঠিন সময় যাচ্ছে, আমাদের উপর থেকে অনেক চাপ গেছে গত 16 বছরে, আমাদের উপর থেকে সবারই, হয়তো বা আমাদের মধ্যে ওইরকম ভাবে এখন মাথা গরম আছে, ওইরকম ভাবে আমরা চিন্তা করার পাচ্ছি না, সময় সুযোগ পাচ্ছি না। কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেন তো ভাই, এই যে মানে ওনার যে এই যে সাময়িক যে চিন্তাটা, এই চিন্তাটা কি আসলে আমাদের সবার জন্য ভালো হবে? আমার কাছে কি মনে হয়, আমি একটু বলবো। হ্যাঁ, অবশ্যই। মানে এই খুব ছোট্ট করে বলছি, আমার কাছে যেটা মনে হয় যে রাষ্ট্র তো আর মানে শত্রু হয় না, আবার রাষ্ট্র কমপ্লিট বন্ধু হয় না, এটা রেশারেশি হয়। হ্যাঁ, থাকবে কিছু জায়গায়, তো সেই জায়গাটায় কি হচ্ছে যে গিভ অ্যান্ড টেকের একটা থাকে, একটা আন্ডারস্ট্যান্ডিং এর বিষয় থাকে। তা আমার মনে হয় যে ভারত দীর্ঘদিন বাংলাদেশকে একটা করেছে, চাপে রেখেছে বলতে গেলে, এইটা সত্য, কিন্তু এর মানে এই না যে আমি চাইলেই মানে তাকে ইরেজ করে ফেলতে পারবো, চাইলেই মুছে ফেলতে পারবো। অনেকগুলো কারণে ভারত এবং বাংলাদেশ সম্পর্ক আছে, ঐতিহাসিক সম্পর্ক, এবং এ সম্পর্ক থাকবে। তবে সেই সম্পর্ক হতে হবে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্মানবোধের জায়গা থেকে, এবং আমি এটুকু, হ্যাঁ, ন্যায়ের একটা সাম্য ন্যায়, এইটার উপরে ভিত্তি করে আমাদের একটা বন্ধুত্ব লাগে, একটা সম্পর্ক কন্টিনিউ করে। এখন দেখেন, আপনি যে এখানে যে প্রশ্নটা করছেন, এইটা খুবই একটা চিন্তার বিষয়। হ্যাঁ, আমি মনে করি আপনার এই কথাটাই ঠিক, যে ভারত নিজের মধ্যে তার একটা সমস্যা সে নিছে, এবং আমি মনে করি এটা হচ্ছে ভারতের, মানে আমি রিসেন্ট দেখছি যে পশ্চিমবাংলার প্রথম দিকে হচ্ছিল কি, যে পশ্চিমবাংলার মিডিয়া বিভিন্ন রকম ভাবে বাংলাদেশ বিরোধী তো অপপ্রচার চালাচ্ছিলেন, চালাতে একটা পর্যায়ে গিয়ে এটা কি বিজেপি বোধহয় দল, তারা বিভিন্ন রকম মানে বাংলাদেশ বিরোধী খুবই মানে ন্যাক্কারজনক বক্তব্য তারা দেওয়া শুরু করলো, এবং এর প্রেক্ষাপটে তারপরে আবার দেখা গেল যে তৃণমূল কংগ্রেস এসে কিছু বক্তব্য দিচ্ছে, বাম দলরা কিছু বক্তব্য দিচ্ছে। এই বক্তব্য দেওয়ার পরে দেখি যে তারা পাল্টাপাল্টি কর্মসূচিও ঘোষণা শুরু করেছে। তো আলটিমেটলি
আমরা বাংলাদেশে একটু প্রবলেমে আছি। প্রবলেম বলতে কি, যে আমাদের এখানে ইন্টারিম একটা গভর্নমেন্ট কাজ করছে 16 বছরের, মানে একটা ঝড় ঝঞ্ঝার পরে যেরকম একটা অবস্থা তৈরি হয়, আমরা ঠিক সেরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। তো আমাদের এই অবস্থাকে তারা সমালোচনা করতে গিয়ে মানে আমাদেরকে তারা একটা চাপে ফেলতে গিয়ে, সমস্যায় ফেলতে গিয়ে, সমালোচনা করতে গিয়ে এখন মনে হচ্ছে যেন সমস্যাটা অনেকখানি তারা নিজেরাই অ্যাবজর্ব করে। হ্যাঁ, এটা তো দেখেন, এটা তো খুব স্বাভাবিক, মানে মুক্তবাজার অর্থনীতি আমরা গ্রহণ করছি সবাই। তো এর মানে এর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের একজনের সাথে আমরা চাই বা না চাই একটা সম্পর্ক তৈরি হয়েছে। যেমন এখন ওরা আমাদেরকে ভিসা দিচ্ছে না, ভারত ভিসা কার্যক্রম এখন আপাতত বন্ধ রাখছে। তো এটার ফলে এটা খুব একটা গভীর একটা প্রভাব পড়ছে এটা পশ্চিমবাংলার অর্থনীতির উপরে। প্রতি মাসে সেখানে প্রায় 750 কোটি রুপির মতো লস হচ্ছে। প্রতিদিন কোনো সেক্টরে দেখা যাচ্ছে যে 5 কোটি টাকার মতো ওরা লস করতেছে। ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তারা মারাত্মক সমস্যায় আছে। এবং কেন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হইলো এইটা নিয়ে তাদের নিজেদের মধ্যে একটা দ্বন্দ্বের ব্যাপার আছে। ওইখানে অনেক, আমি ইউটিউবে দেখতেছি যে অনেক নেতা আছেন ওইখানে বিরোধী দলের, তারা এই কথাটা খুব একদম খোলাখুলিভাবে বলতেছেন যে আপনারা, মানে মোদি গভর্নমেন্টকে বলতেছেন যে আপনারা যে শেখ হাসিনাকে আশ্রয় দিলেন এতে ভারতের জনগণের লাভটা কি সেটা তো আপনার বলতে হবে। আপনি সেটা কেন বলেন না এখন পর্যন্ত? আপনি সেটা বলতেছেন না। এখন আপনি এই ব্যাপারটাকে ক্লিয়ার না করে আপনি তো নিজের মন মতো মর্জি মতো একটা তো চালাতে পারেন না। আপনি একটা সিদ্ধান্ত নিলেন, এটার ফলাফল আবার আমাদেরকে সবাইকে ভুগতে হবে। আপনি ইচ্ছা করলে বাংলাদেশের মধ্যে যে কোনো একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবেন, এরকম জিনিস আপনি তো চাইলেই করতে পারেন না। কারণ এখানে দুইটা পাশাপাশি রাষ্ট্র, বাংলাদেশ একটা আলাদা সার্বভৌম স্বাধীন দেশ। আপনি চাইলেই তো এরকম ভাবে যা ইচ্ছা হয়, মনের খুশি তো যা ইচ্ছা আপনি তো সেটা করতে পারেন না। তো তাদের নিজেদের মধ্যে এই মানে দ্বন্দ্বগুলো আছে, এবং এইটাই আমি মনে করি যে একটা সুস্থ রাজনৈতিক চর্চা। আমার কাছে এটা মনে হয় যে এইভাবে চাপ দেওয়া, এইভাবে চাপে রাখা, মানে সরকার যারা ক্ষমতায় আছে তাদেরকে চাপে রাখা, প্রশ্নের মধ্যে রাখা, এটাই হওয়া উচিত সব জায়গায়। এই যে দেখেন, আমি একটু আগে যেটা বলতেছিলাম এটাই বলতেছিলাম আমি, যে রাজনৈতিক ব্যক্তি যারা আছেন, যারা রাজনীতি করেন, দায়টা আসলে তাদের উপরে। এটা আমরা সাধারণ জনগণ, আমরা অনেক কিছু বলতে পারি, আমরা অনেক কিছু করতে পারি, ঠিক আছে, আমরা অনেক অযৌক্তিক কথা বলতে পারি, অনেক গলাবাজি করতে পারি, চিৎকার চেঁচামেচি করতে পারি, কিন্তু যারা রাজনীতি করেন দায়টা আসলে তাদের, যে কোনটা করলে আমার দেশের জনগণের জন্য সুদূর প্রসারী একটা সুফল বয়ে আনবে, ভুল পদক্ষেপ হবে না। এটা কিন্তু আমাদের সিদ্ধান্ত নেওয়া আমাদের জন্য কঠিন, কিন্তু রাজনীতিবিদদের জন্য সহজ। অনেক দীর্ঘ আলোচনা হলো, দীর্ঘ কথাবার্তা বললাম। আজকে এই আলোচনা আর বাড়াবো না, এখানে শেষ করছি। আপনারা যারা দেখছেন, আপনাদের মনে যে ধরনের প্রশ্ন আসছে, আপনাদের যা প্রশ্ন তৈরি হয় বা আপনাদের যে পরামর্শ মনে হয় আমাদের এই আলোচনার প্রেক্ষাপটে, সেগুলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আগামীতে কি আলোচনা করতে পারি সে বিষয়গুলো জানাবেন, কোনো পরামর্শ থাকলে সেগুলোও জানাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো পর্বে।